আচ্ছা, আমরা তাহলে পড়াশোনা শুরু করি। এখানে আছে হচ্ছে বিজনেস ফোরকাস্টিং অ্যান্ড টাইম সিরিজ অ্যানালাইসিস। তো আমরা টাইম সিরিজ অ্যানালাইসিসটা আগে দেখব, তারপরে দেখব যে ফোরকাস্টিং কিভাবে করতে হয়। ফোরকাস্টিং জিনিসটা কি? ফোরকাস্টিং মানে হচ্ছে ভবিষ্যৎবাণী। মানে ওয়ার্ডটা শুনতে পারেন আপনারা সবাই, ভবিষ্যৎবাণী করা। তো ভবিষ্যৎবাণী আমরা কিভাবে করব? প্রিভিয়াস ডেটার উপর ভিত্তি করে নিয়ে আমরা সেটার উপর বেস করে কিন্তু ভবিষ্যতে কি হবে সেটা আমরা বলতে পারি। যে একজন স্টুডেন্ট ধরেন যে পড়ালেখা করতেছে এরকম, তো খুব একটা বেশি পড়াশোনা করতেছে না, তারপরে আড্ডা দিচ্ছে বেশি, তারপরে টিভি দেখতেছে বেশি, মানে পড়ালেখার বাইরে টাইম কাটাচ্ছে বেশি, তাহলে কি হবে? তাহলে তার রেজাল্টটাও খারাপ হবে। আমরা কি করি? আমরা একটা প্রিভিয়াস ডেটার উপরে, এই ডেটার উপর বেস করে বলতে পারি যে তার রেজাল্টটা তেমন একটা ভালো হবে না। এটাই হচ্ছে ফোরকাস্ট করা। বা ওই যে ওয়েদার ফোরকাস্ট বলে না, যে আজকের আবহাওয়া এমন, তাহলে কালকের আবহাওয়াটা কেমন হইতে পারে, ধারণা করে যেটা বলা হয় এরকম কিছু একটা। তোর নাম শুনছি আবহাওয়া ধারণা। হ্যাঁ, যে আজকে বৃষ্টি হচ্ছে না, তাহলে কালকেও বৃষ্টি না হওয়ার সম্ভাবনাই বেশি, বা আজকে বৃষ্টি বৃষ্টি দেখতেছি, তাহলে কালকে বৃষ্টি হতেও পারে। মানে প্রিভিয়াস ডেটার উপর ভিত্তি করে, যে প্রিভিয়াস দিনে যে ঘটনাগুলো ঘটতেছে সেই ঘটনার উপর ভিত্তি করে আমরা যে সামনের দিনে সম্ভাবনা, হ্যাঁ হ্যাঁ কি হবে যে ধারণাটা করি বা যে প্রেডিকশন করি, সেটাই হচ্ছে ফোরকাস্টিং আর কি। তো এখন ফোরকাস্ট করাটা আবার মানে আমরা যদি এমন কিছু ডেটা নেই যেই ডেটাগুলো কিনা টাইমের উপর নির্ভর করতেছে। টাইম মানে হতে পারে হচ্ছে আজকে আজকে সারাদিন, ধরেন আজকে সকাল 7টা থেকে মনে করেন 24 ঘন্টায় সব, মানে একদম সকাল থেকে রাত পর্যন্ত আমি দেখব যে আমার ওয়েদারটা কেমন। দেন পরের দিন আবার সকাল থেকে রাত পর্যন্ত, মানে টোটাল 24 ঘন্টা দেখবো। শনিবার দেখবো, রবিবার দেখবো, সোমবার দেখবো, মঙ্গলবার দেখবো, এরকম পুরো এক সপ্তাহ আমি একটা ওয়েদার কেমন সেটা আমি দেখবো। দেখার পর মনে করেন শুক্রবার থেকে শুরু করে নিয়ে বৃহস্পতিবার পর্যন্ত আমি দেখলাম ওয়েদার কেমন। তারপর নেক্সট শুক্রবারে কি হবে সেটা সম্পর্কে আমাকে বললো যে ভবিষ্যৎবাণী করেন বা ফোরকাস্ট করেন কি হইতে পারে। তো আমি এখন দেখবো যে কবে ওয়েদারটা মানে একটু বেশি গরম ছিল, কবে একটু কম গরম, কবে একটু ঠান্ডা বেশি, কবে একটু ঠান্ডা কম, সবকিছু দেখে লাস্টে মানে এই শুক্রবারে এরকম ওয়েদার, শুক্র থেকে বৃহস্পতি পর্যন্ত, তাহলে পরের শুক্রবারে গিয়ে আমার কেমন হবে, ওয়েদারটা কেমন হতে পারে সেটা সম্পর্কে আমি মনে করেন একটা বললাম। এখন আমার বলাটা সঠিক হতেও পারে, আবার কিছুটা ভুল থাকতেও পারে। এখন এমন তো অনেক সময় হয় না যে আজকে অনেক ঠান্ডা পড়লো, তাই বলে পরের দিনই আবার ধুম করে অনেক গরমও পড়ে যেতে পারে। তবে বেশিরভাগ সম্ভাবনা আজকে যদি অনেক বেশি গরম পড়ে বা ঠান্ডা পড়ে, তাহলে পরের দিনও ঠান্ডার পরিমাণটা সেমই থাকে আর কি। তো যাই হোক, এই যে ডেটাগুলা, এই ডেটাগুলা যদি আমি একটা নির্দিষ্ট ইন্টারভেল মানে আমি যদি 24 ঘন্টায় মানে ঠিক একদিন পর পর আমি যদি দেখি, চেক করি, ঠিক একদিন পর পর, যে শনিবারে দেখলাম, রবিবারে দেখলাম, সোমবারে দেখলাম, তাহলে কি ইন্টারভেলটা হলো আমার 24 ঘন্টা বা একদিন। বা আমি যদি দেখি এরকম এক সপ্তাহ, পুরা 7 দিন পর পর দেখবো যে ওয়েদারটা আমার কেমন থাকে, এই সপ্তাহে আমার ওয়েদারটা এমন, পরের সপ্তাহে ওয়েদারটা এমন, মানে ইন্টারভেলটা কত, 7 দিন। বা আমি যদি এইভাবে দেখি প্রতি মাসে, এই মাসে আমার ওয়েদার কেমন ছিল, নেক্সট মাসে আমার ওয়েদার মানে তার আগের মাসে এত, তার আগের মাসে এত, তাহলে আগামী মাসে কত হবে, ওয়েদারটা কেমন হবে, তার মানে কি ইন্টারভেলটা আমার 1 মাস। এরকম ইন্টারভেলটা থাকতে হবে অবশ্যই ইকুয়াল, এবং এই অবজারভেশন গুলো নিতে হবে একটা নির্দিষ্ট টাইম পিরিয়ডে। তখন সেই ডেটাগুলোকে বলা হয় মেইনলি টাইম সিরিজ ডেটা। বা টাইম মানে এই ডেটা সম্পর্কে যে প্রেডিকশন করার, যে অ্যানালাইসিস করে আমি প্রেডিকশন করতেছি, সমস্ত প্রক্রিয়াকে বলা হয় টাইম সিরিজ অ্যানালাইসিস। তো আমরা এখানে দেখি কি লেখা আছে, দেখি একটু, যে বড় করি। We know that planning about future is very necessary for every business firm, every government institute, every individual and for every country. মানে সবকিছুর জন্যই আমি বিজনেস করতে গেলেও আমার একটা ভবিষ্যতে কি হতে পারে সেটা সম্পর্কে একটা প্ল্যান করা আমার জন্য জরুরি। তারপরে মনে করেন যে কোনো একটা গভর্নমেন্ট ইনস্টিটিউট হতে পারে, যে কোনো ইন্ডিভিজুয়াল একটা কান্ট্রির জন্য লাগতে পারে, আমার ফ্যামিলির জন্য লাগতে পারে, যে কোনো কিছুর জন্য আমার একটা প্ল্যানের দরকার আছে, যে ভবিষ্যতে আমার কি হবে বা হতে পারে সেই অনুযায়ী আমরা কিন্তু
এগিয়ে যাই, পথ চলি, যে আমি হচ্ছে গিয়ে এই কাজের জন্য আমার এই ভুল হয়েছে, তাহলে ওই ভুলটা আমাকে শুধরায় এইভাবে চললে আমার ভবিষ্যতে ভালো হবে। এইভাবে করে প্ল্যান করে করে কিন্তু আমরা আগাই। যে এভরি ফ্যামিলি ইজ অলসো ডুইং প্ল্যানিং ফর হিজ ইনকাম এক্সপেন্ডিচার, মানে আমার ইনকাম কেমন সেই অনুযায়ী আমার এক্সপেন্ডিচারটা কেমন হবে। আমার ইনকাম যদি কম হয়, আমার এক্সপেন্ডিচারটা ওইভাবে চলতে হবে, কম করতে হবে। আমার ইনকাম যদি বেশি হয়, তাহলে আমার এক্সপেন্ডিচারটা একটু বাড়ালেও অসুবিধা নাই। এইভাবে করে প্ল্যান করে করে আমরা চলি। As like every business is doing planning for possibility of its financial resources and sales and for maximization its profit, মানে যে কোনো বিজনেসের ক্ষেত্রে মেইনলি টাইম সিরিজ অ্যানালাইসিসটা বিজনেসের ক্ষেত্রে লাগে, যে বিজনেসে আমি একটা প্ল্যান করে আমাকে এগোতে হয়, আমি কি বিজনেস করব, সেই বিজনেসটাকে কিভাবে আমি এর প্রফিটটাকে ম্যাক্সিমাইজ করতে পারি, কিভাবে করলে আমার বিজনেসটা ভালোভাবে চলবে, এই সমস্ত কিছুর জন্য আমার টাইম সিরিজ অ্যানালাইসিসটা দরকার। আর মেইনলি টাইম সিরিজ করা হয় ওয়েদারের উপরে, ওয়েদার ফোরকাস্ট করা হয়। আবার টাইম সিরিজ করা হয় ধরেন যে কোনো কিছু, যে কোনো ইন্ডিভিজুয়ালের কারণেই করা হতে পারে, যে আমি জানতে চাচ্ছি আপনাদের রেজাল্টটা কেমন হবে, আপনারা পড়ালেখা কি হারে করেন সেইটার একটা ডেটা সেট নিলাম, নিয়ে আমি টাইম সিরিজ অ্যানালাইসিসের মাধ্যমে আমি দেখব যে আপনাদের রেজাল্টটা কেমন হয়। পড়ালেখার পরিমাণ যে বেশি করে তার রেজাল্টটা আপাত দৃষ্টিতে আমরা মনেই করি যে ভালো হবে। এইভাবে করে আমরা বিভিন্ন ইন্টারভেলে ডেটাগুলো কালেক্ট করে আমরা ভবিষ্যতে আপনার কি হবে বা ভবিষ্যতে একটা বিজনেস কোম্পানির কি হবে বা একটা ইনস্টিটিউটের কি হবে সেটা সম্পর্কে একটা প্ল্যান করা। এই প্ল্যান করাটাই মেইনলি টাইম সিরিজ অ্যানালাইসিসের মেইন লক্ষ্য বা মেইন কাজ। তো এখানে একটা ডেফিনেশন দেওয়া আছে যে a time series is a set of observation, মানে এক সেট অবজারভেশন, সেই অবজারভেশন গুলো কি, যে which are taken at specified times, মানে এক একটা স্পেসিফাইড টাইমে সেই ডেটাগুলো কালেক্ট করা হয়, সেই অবজারভেশন গুলো কালেক্ট করা হয়, ইউজুয়ালি অ্যাট ইকুয়াল ইন্টারভেল, অবশ্যই সেটা ইকুয়াল ইন্টারভেলে কালেক্ট করতে হবে। আমি যদি আজকে একটা ডেটা কালেক্ট করি, কালকে একটা ডেটা কালেক্ট করি, পরশু একটা ডেটা কালেক্ট করি, তার মানে কি প্রতিদিন ইন্টারভেলটা আমার হবে 24 ঘন্টা। যদি প্রতি মাসে একটা করে ডেটা কালেক্ট করি তাহলে আমার ইন্টারভেলটা হচ্ছে 1 মাস। এইভাবে সমানভাবে ইন্টারভেল নিয়ে আমি এক সেট ডেটা কালেক্ট করলাম। এই যে ডেটাগুলা, এই ডেটাগুলোকেই মেইনলি বলা হয় যে টাইম সিরিজ ডেটা বা টাইম সিরিজ অবজারভেশন। তো ইয়ালুং চাও, এই যে এখানে একটা কালো করে এই যে আন্ডারলাইন করা একটা নাম দেওয়া, এই ব্যক্তি টাইম সিরিজ নিয়ে একটা ডেফিনেশন দিয়েছে। সেই ডেফিনেশনটা কি, যে টাইম সিরিজ মে বি ডিফাইন্ড অ্যাজ এ কালেকশন অফ রিডিং, মানে এটা একটা কালেকশন অফ রিডিং বিলঙ্গিং টু ডিফারেন্ট টাইম পিরিয়ড অফ সাম ইকোনমিক অর কম্পোজিট ভেরিয়েবল, মানে ভেরিয়েবল যেটাই হোক না কেন, আমি ইকোনমিক ভেরিয়েবল নিলাম বা যে কোনো টাইপসের একটা কম্পোজিট ভেরিয়েবল নিলাম, যেটাই নিই না কেন ওইটা কিসের উপর নিতে হবে, অবশ্যই একটা ডিফারেন্ট টাইম পিরিয়ড, একটা টাইম পিরিয়ডের মধ্যে নিতে হবে, যে আমার একটা ইন্টারভেল, নির্দিষ্ট একটা ইন্টারভেল থাকবে, তার মধ্যেই ডেটাটা কালেকশন করতে হবে। এই টাইপসের ডেটাগুলোকে বলা হয়, বা এই টাইপসের যে রিডিং গুলা, রেকর্ড গুলো আমরা নেই, সেটাকে বলা হয় টাইম সিরিজ। তো দেন মানে টাইম সিরিজ ডেটার পরে আসে হচ্ছে গিয়ে ফোরকাস্টিং। এই টাইম সিরিজের ডেটাগুলোর উপরে নির্ভর করেই কিন্তু আমরা ফোরকাস্ট করি, ভবিষ্যতে কি হবে সেটা আমরা জানি বা প্ল্যান করি বা একটা প্রেডিকশন করি আর কি। তো টাইম সিরিজ এস্টাবলিশ রিলেশন বিটুইন কজ অ্যান্ড ইফেক্ট। মনে করেন একটা কোনো কিছুর ঘটনা ঘটলো, কজ কোন একটা ঘটনার মানে কারণ, কজ মানে হচ্ছে কারণ, কোন একটা কিছু ঘটলো, সেই কারণে সেই ঘটনার পরিপ্রেক্ষিতে একটা ইফেক্ট হয়। তো এই জন্য কজ অ্যান্ড ইফেক্টের মধ্যে যে রিলেশনটা আছে সেটাই মেইনলি টাইম সিরিজ মানে রিলেশন বিল্ড আপ করে এই কজ অ্যান্ড ইফেক্টের মধ্যে। তো দেখেন টাইম সিরিজের দুইটা ভেরিয়েবল থাকে। ওয়ান ভেরিয়েবল ইজ টাইম, যেটা কিনা টাইমের উপরে আমরা ডিপেন্ড করে সেই ভেরিয়েবলটা কালেক্ট করতেছি, হুইচ ইজ ইন্ডিপেন্ডেন্ট ভেরিয়েবল। টাইমটা কিন্তু ইন্ডিপেন্ডেন্ট, টাইম কিন্তু কোনো কিছুর উপর ডিপেন্ড করে না, টাইম নিজেই ইন্ডিপেন্ডেন্ট একটা ভেরিয়েবল। অ্যান্ড আমরা যে ডেটাই কালেক্ট করি না কেন,
সেটা ওয়েদার নিয়ে হতে পারে, সেটা হতে পারে একটা কোনো কিছুর প্রাইসিং হতে পারে, কোনো কিছুর কোন একটা কোম্পানির ইনকাম কেমন হচ্ছে, নির্দিষ্ট একটা টাইমে আমি ডেটা কালেক্ট করতে চাচ্ছি যে এই বছরে আমি একটা কোম্পানি দিয়েছি, সেই কোম্পানির আমার প্রত্যেক মাসে ইনকাম কত। তো আমি জানুয়ারি, ফেব্রুয়ারি, মার্চ, এপ্রিল প্রত্যেক মাসে আমার ইনকাম কত সেটা আমি নিলাম। এইগুলো কিসের উপর নির্ভর করতেছে? টাইমের উপর নির্ভর করতেছে। তার মানে কি, টাইম হচ্ছে ইন্ডিপেন্ডেন্ট ভেরিয়েবল এন্ড দ্য সেকেন্ড ইজ ডেটা হুইচ ইজ ডিপেন্ডেন্ট ভেরিয়েবল। আপনারা রিগ্রেশন অ্যানালাইসিস পড়েছেন না? রিগ্রেশন ফার্স্ট পার্টে পড়ছিলাম। হ্যাঁ। তো রিগ্রেশনে কি থাকে বলেন তো? একটা ডিপেন্ডেন্ট ভেরিয়েবল থাকে, একটা ইন্ডিপেন্ডেন্ট ভেরিয়েবল থাকে, তাই না? দেন আমরা কি করি, ওই দুইটা ভেরিয়েবলের মধ্যে একটা রিলেশন, মানে একটা এমন একটা রিলেশন স্থাপন করি করে এক মানে জানা ভেরিয়েবলটার মাধ্যমে অজানা ভেরিয়েবলটা, মানে ইন্ডিপেন্ডেন্ট ভেরিয়েবলটার মাধ্যমে আমরা ডিপেন্ডেন্ট ভেরিয়েবলের ভ্যালুগুলো বের করি, তাই না? যে দুইটা মধ্যে আরেকটার উপরে নির্ভর করতেছে কতখানি, সেটার উপর ভিত্তি করে আমরা জানা ভেরিয়েবলের মাধ্যমে অজানা ভেরিয়েবলটা বের করি। তো টাইম সিরিজ অ্যানালাইসিসের এটাও কিন্তু একটা ওয়ান কাইন্ড অফ রিগ্রেশন হতে পারে, যেটার মধ্যে টাইমটা হচ্ছে ইন্ডিপেন্ডেন্ট ভেরিয়েবল এন্ড দ্য সেকেন্ড ইজ ডেটা হুইচ ইজ ডিপেন্ডেন্ট ভেরিয়েবল। যাই হোক, এখানে একটা এক্সাম্পল আছে, এক্সাম্পলটা একজন দেখে পড়েন তো, মানে বুঝতে পারেন কিনা একটু দেখেন, কিছুক্ষণ একটু দেখেন এক্সাম্পলটা। বাম পাশে একটা টেবিল আছে, ডান পাশে একটা টেবিল আছে। তো ফার্স্টে প্রথম টেবিলটার দিকে দেখেন যে কি দেওয়া আছে এখানে। ম্যাম এখানে আপনার সপ্তাহের নামগুলা দেওয়া আছে, আর হলো যে আপনার ওই যেমন শনিবার রবিবার এরকম প্রত্যেক দিন মানে কত প্যাকেট মিল্ক সল্ট বিক্রি করা হয়েছে আর কি, এটাই কত প্যাকেট মিল্ক বিক্রি হচ্ছে সেটার পরিমাণ দেওয়া আছে। হ্যাঁ, তো দেখেন সোমবারে হয়েছে কত, 90 প্যাকেট মিল্ক সোল্ড হয়েছে মানডেতে। দেন টুয়েসডেতে হয়েছে কি 88 প্যাকেট, মানে একটু কমছে। মানে এই জিনিসগুলো দেখতে হবে, ভ্যারিয়েশনটা কেমন, কমতিছে কবে বাড়তিছে এটা দেখতে হবে। দেখেন প্রথম দিন মানে সোমবারে ছিল 90 প্যাকেট, 90 থেকে টুয়েসডেতে গিয়ে 88 প্যাকেট হয়েছে। ওকে জি ম্যাম। তারপরে কি হয়েছে দেখেন, ধীরে ধীরে কি কমতেছে না বাড়তেছে? দেখেন তো কমতেছে, কমতেছে, কমতে কমতে দেখেন তো কবে এসে আবার দেখেন একটু বৃদ্ধি পাইছে। কেউ কি জয়েন করতে চাচ্ছেন? ইয়ে হলো, নোটিফিকেশন আসলো। আচ্ছা, গোপাল চৌধুরী। স্যাটারডেতে বৃদ্ধি পাইছে। হ্যাঁ দেখেন স্যাটারডেতে গিয়ে আবার বৃদ্ধি পেয়ে গেছে, তাই না? জি, স্যাটারডেতে গিয়ে আবার মানে 72 প্যাকেট থেকে শুরু মানে ইয়ে হয়ে 90 প্যাকেটে চলে গেছে। আবার সানডেতে কি হয়েছে, 102 প্যাকেট, মানে কি আরো বৃদ্ধি পেয়েছে। আর ডান পাশের টেবিলটার দিকে তাকান তো, দেখেন তো কি এখানে কি বলেছে। ম্যাডাম এটাতে পপুলেশন দেখানো হয়েছে প্রতি 10 বছর পর পরে, হ্যাঁ একটা নির্দিষ্ট ইন্টারভ্যাল পর পরে, মানে একটা দেশের পপুলেশন কত থেকে কত বাড়ছে, কত হয়েছে। হ্যাঁ দেখেন 1921 সালে মনে করেন টোটাল পৃথিবীর পপুলেশনই এখানে দেওয়া যে 251 মিলিয়ন পপুলেশন ছিল, হ্যাঁ 1921 সালে। দেন 1931 সালে কিন্তু বৃদ্ধি পাইছে, 279 মিলিয়ন হয়েছে। দেন 1941 সালে আরেকটু বৃদ্ধি পাইছে। এমন করে 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 1981 সাল পর্যন্ত নেওয়া আছে এখানে ডেটা। পপুলেশন কিন্তু শুধু বৃদ্ধিই পেয়েছে, দেখেন কোনো কমে নাই বা সমান থাকা, প্রতি 10 বছরে কিন্তু শুধু বৃদ্ধিই পাচ্ছে, বৃদ্ধিই পাচ্ছে, ঠিক কিনা বলেন? জি ম্যাম। আচ্ছা, বৃদ্ধি পাচ্ছে। এখন এই দুইটা টেবিল থেকে আমি যদি আপনাকে কমেন্ট করতে বলি তাহলে কিভাবে কমেন্ট করতে হয় সেটা এই যে নিচে লেখা আছে যে from example 1 it is clear that the sale of milk packet is decreased from Monday to Friday. দেখেন কমতেছে, কমতে 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 ফ্রাইডে পর্যন্ত কমেই যাচ্ছে। then again it start to increase, তারপরে সে আবার ইনক্রিজ করা শুরু করেছে। আর টেবিল 2 যেটা, সেইখান থেকে আমরা কি বলতে পারি যে এক্সাম্পল 2 তে the population is continuously increase, কন্টিনিউয়াসলি প্রতি 10 বছর পর পর এটা বেড়েই যাচ্ছে, বৃদ্ধি পাচ্ছে বৃদ্ধি পাচ্ছে। এটা আমরা টেবিল 2 থেকে বলতে পারি। তো
মেইনলি টাইম সিরিজ অ্যানালাইসিসে আমরা যেটা দেখি সেটা হচ্ছে ভ্যারিয়েশনটা কেমন, যে আপওয়ার্ড ধীরে ধীরে ইনক্রিজ করেই যাচ্ছে নাকি ডাউনওয়ার্ড কমে যাচ্ছে, এই মানে ভ্যারিয়েশনটা ডাউনওয়ার্ড কিনা, এইটা আমরা মেইনলি চেক করি। যে একটা কোম্পানি ধীরে ধীরে তার ইনকাম বৃদ্ধি পাচ্ছে নাকি ডাউনওয়ার্ড হচ্ছে তার ইনকামটা, এইটা দেখে দেন আমরা একটা ভবিষ্যৎবাণী করি বা ফোরকাস্ট করি বা প্রেডিকশন করি, করে দেন আমরা সেটা সম্পর্কে একটু হই, কি বলে মানে ওটা সম্পর্কে একটু প্ল্যান করার একটা হয় আমাদের, যে আমার যদি একটা কোম্পানি ধীরে ধীরে আমার ইনকামটা বৃদ্ধি পাচ্ছে, ওকে ফাইন, তাহলে কি কি কারণে আমার বৃদ্ধি পাচ্ছে ইনকাম, সেইগুলো আমি আইডেন্টিফাই করে সেই কাজগুলো বেশি বেশি করে করার চেষ্টা করব। আর কোনো একটা কোম্পানি আমি দিলাম, আমি বিজনেসে খালি আমার লস হচ্ছে ডিক্রিজ করতেছে আমার প্রতি মাসের ইনকাম, তো তখন কি কারণে আমার ইনকামটা এরকম ডিক্রিজ হচ্ছে সেই জিনিসগুলো আমি আইডেন্টিফাই করব, করে দেন সেইগুলাকে আমি করার চেষ্টা করব, কিভাবে সেটার থেকে আমাদের মানে পরিত্রাণের উপায় আর কি। যাই হোক, এখন এখানে আছে ইম্পর্টেন্স অফ টাইম সিরিজ অ্যানালাইসিস। তো টাইম সিরিজ অ্যানালাইসিসের ইম্পর্টেন্স এতক্ষণ আমি বলে দিয়েছি, যে ফিউচার সম্পর্কে কোনো একটা এক্সপেরিয়েন্স গ্যাদার করা, যে ভবিষ্যতে কি হতে পারে সেই অনুযায়ী প্ল্যান করে আমার ভবিষ্যতের দিকে চলা আর কি। এটাই মেইনলি টাইম সিরিজ অ্যানালাইসিসের ইম্পর্টেন্সই, যে as the basis of time series analysis, businessmen can predict about the change in economy. ইকোনমিতে কি কি চেঞ্জ হতে পারে সেটা সম্পর্কিত প্রেডিকশন করতে পারে। তো there are following points which clear about its importance, যেমন প্রফিট অফ এক্সপেরিয়েন্স, আমার প্রফিটটা কেমন সেটা জানার জন্য, সেফটি ফ্রম ফিউচারের একটা সেফটিনেস থাকার জন্য, ইউটিলিটি স্টাডি, কোনো কিছুর একটা উপযোগিতা আমার জানার জন্য লাগতে পারে, সেল ফোরকাস্টিং, আমার সেলটা কেমন হবে ভবিষ্যতে সেটার জন্য আমার টাইম সিরিজ অ্যানালাইসিস লাগবে, স্টক মার্কেট অ্যানালাইসিসের জন্য লাগতে পারে, প্রসেস অ্যান্ড কোয়ালিটি কন্ট্রোলের জন্য লাগতে পারে, আরো অনেক কিছু আছে, সেন্সাস অ্যানালাইসিস হাবিজাবি। আপনাদের যদি পরীক্ষা এগুলো দেই, কয়েকটা পয়েন্ট এখান থেকে 2-3টা পয়েন্ট লিখলেই হবে, বেশি কিছু দরকার নেই। ঠিক আছে ম্যাম। তো এখন আসি, টাইম সিরিজের কিছু কম্পোনেন্ট আছে, 4 রকমের কম্পোনেন্ট, 4টা কম্পোনেন্ট আছে। এই 4টা কম্পোনেন্ট কি প্রকাশ করে, আমার মানে ভ্যারিয়েশনটা কেমন। আমি এই যে টাইম সিরিজ ডেটা কালেক্ট করতেছি বিভিন্ন টাইমে, বিভিন্ন ইকুয়াল ইন্টারভেলে বিভিন্ন ডেটা যে কালেক্ট করতেছি, এই ডেটাগুলা কেমন, আপওয়ার্ড ট্রেন্ড নাকি ডাউনওয়ার্ড ট্রেন্ড, ধীরে ধীরে বৃদ্ধিই পাচ্ছে, আমার ট্রেন্ডটা কেমন বা ভ্যারিয়েশনটা কেমন সেইটা দেখবো আমি। যে the change which are being in time series, they are affected by economic, social, natural, industrial and political reason, মানে বিভিন্ন কারণে কিন্তু আমাদের মানে এই টাইম সিরিজ ডেটাগুলো চেঞ্জ হতে পারে। ইকোনমিক কারণে চেঞ্জ হয়, সোশ্যাল কারণ, ন্যাচারাল কারণে হতে পারে, ইন্ডাস্ট্রিয়াল, পলিটিক্যাল, বিভিন্ন রিজনে আমার বিভিন্ন কিছু সংঘটিত হয়, বিভিন্ন জিনিস হয়। তো সেইগুলোর উপর ভিত্তি করে আমরা মানে টাইম সিরিজ অ্যানালাইসিসটাকে 4 ভাগে ভাগ করি। একটাকে বলা হয় সেকুলার ট্রেন্ড, একটাকে বলা হয় সিজনাল ভ্যারিয়েশন, একটাকে বলা হয় সাইক্লিক্যাল ভ্যারিয়েশন, একটাকে বলা হয় ইরেগুলার ভ্যারিয়েশন। তো আমরা এখন দেখব সেকুলার ট্রেন্ডটা কি, সিজনাল ভ্যারিয়েশনটা কিভাবে হয়, সাইক্লিক্যালটা কি, ইরেগুলার ভ্যারিয়েশন কিভাবে হয়, এগুলো আমরা দেখব এখন। দেখেন সেকুলার ট্রেন্ডটা কি আগে বলি। সেকুলার ট্রেন্ডটাই মেইনলি আমরা টাইম সিরিজ অ্যানালাইসিস যে করি, আমরা মেইনলি যারা স্ট্যাটিস্টিক্সে টাইম সিরিজ অ্যানালাইসিসের উপর পিএইচডি করে প্লাস অনেক পড়াশোনা করে, এই রিলেটেড পড়ালেখা করে, তারা কিন্তু বেশিরভাগ সেকুলার ট্রেন্ড এইটার উপরেই পড়াশোনা করে বেশিরভাগ। মানে সেকুলার ট্রেন্ডটাকেই আমরা মেইন কম্পোনেন্ট ধরে নিই, 4টা কম্পোনেন্টের মধ্যে মেইন কম্পোনেন্ট ধরে নিই। সেকুলার ট্রেন্ডটা কি, সেকুলার ট্রেন্ডটা হচ্ছে, সেকুলার ট্রেন্ডের আরেকটা নাম হচ্ছে লং টার্ম ট্রেন্ড, মানে অনেক সময়ের ব্যবধান। যেমন কিছুক্ষণ আগে যে এক্সাম্পলটা দেখেছিলেন না পপুলেশনের, 1921 সাল, 1931 সাল, 41 সাল, মানে কি একটা বিশাল একটা মানে অনেক বড় বড় একটা টাইম, লং টার্মের ডিস্টেন্সে যে জিনিসগুলো ঘটে, যে প্রতি 10 বছর পর পর আমার পপুলেশনের চেঞ্জটা কেমন হচ্ছে। আমি যদি প্রতিদিন পপুলেশন দেখতে যাই যে বাংলাদেশে প্রতিদিন পপুলেশন কি হারে বৃদ্ধি পাচ্ছে,
তাহলে কিন্তু ওই রকম মানে চেঞ্জ আমাদের চোখে ধরা পড়বে না। কারণ বাংলাদেশে মনে করেন যতজন শিশু বাচ্চা জন্মগ্রহণ করতেছে, আবার অনেক মানুষ মারাও যাচ্ছে, সবকিছু মিলে পপুলেশনটা কিন্তু ওইভাবে বৃদ্ধি বা হ্রাস আমাদের চোখে পড়বে না। কিন্তু আমি যদি 10 বছর ধরে দেখি, তাহলে কিন্তু একটা বড় ধরনের চেঞ্জ চোখে পড়বে, যে 10 লাখ মানুষ বৃদ্ধি পাইছে বা মানে এই টাইপসের একটা চেঞ্জ ধরা পড়বে। কিভাবে? অনেক দিনের ব্যবধানে যদি আমি দেখি। এই টাইপসের যে ভ্যারিয়েশন গুলো ঘটে, এইটাকেই বলা হয় সেকুলার ট্রেন্ড। তো এখানে কি আছে? দ্য ইনক্রিজ অর ডিক্রিজ ইন দ্য মুভমেন্ট অফ এ টাইম সিরিজ ইজ কল্ড সেকুলার ট্রেন্ড। সেকুলার ট্রেন্ডে কি হয়? হয় ইনক্রিজ করে, শুধু ইনক্রিজ করে যাচ্ছে করে যাচ্ছে করে যাচ্ছে, অথবা ডিক্রিজ করে যাচ্ছে করে যাচ্ছে। এই টাইপসের ডেটাগুলোতে এরকমই হয়। যেমন পপুলেশন, ইনক্রিজ ইন পপুলেশন, তারপর চেঞ্জ ইন টেকনোলজিক্যাল প্রোগ্রেস। দেখেন টেকনোলজিক্যাল প্রোগ্রেস যেমন একদিনেই কিন্তু সংঘটিত হয় না। টেকনোলজিক্যাল প্রোগ্রেস কিন্তু ধীরে 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 এক একটা জিনিস আবিষ্কার হয়, সেটার উপরে মানুষ অভ্যস্ত হয়, তারপরে একটা টেকনোলজিক্যাল প্রোগ্রেস ঘটে। তারপর আরেকটা আছে কি, লার্জ স্কেল শিফট ইন কনজিউমার্স ডিমান্ড। কনজিউমারের ডিমান্ডটাও কিন্তু ধীরে ধীরে চেঞ্জ হয়, একদিনে কিন্তু চেঞ্জ হয় না। যেমন প্রজন্ম ভেদে প্রজন্ম, আমাদের বাবা মা যারা, তাদের পছন্দ একরকম হয়, তাদের ডিমান্ড গুলো একরকম, তারপর তাদের প্রজন্ম আমরা, আমাদের ডিমান্ড গুলো একরকম থাকে, আবার আমাদের পরবর্তী যারা প্রজন্ম আসবে তাদের ডিমান্ড গুলো একরকম হবে। তার মানে কি, এটাও কিন্তু একটা লং টার্ম, একটা পিরিয়ডটা কিন্তু লং। এই টাইপসের যেই ট্রেন্ডটা বলি, মানে ডাউনওয়ার্ড হচ্ছে নাকি মানে ইনক্রিজ করতেছে নাকি ডিক্রিজ করতেছে, এই টাইপসের ডেটাগুলা, এগুলাকে বলা হয় সেকুলার ট্রেন্ড। যেমন ধরেন ইনক্রিজ করে কি, পপুলেশন ইনক্রিজ করে ওভার এ পিরিয়ড অফ টাইম, আবার প্রাইসও ইনক্রিজ করে, প্রাইস কিন্তু ওইভাবে কমে না, খালি বৃদ্ধি পায় ওভার এ পিরিয়ড অফ ইয়ার। দেন প্রোডাকশন অফ গুডস অন দ্য ক্যাপিটাল মার্কেট অফ দ্য কান্ট্রি ইনক্রিজ ওভার এ পিরিয়ড অফ ইয়ার হতে পারে। দিস আর দ্য এক্সাম্পল অফ আপওয়ার্ড ট্রেন্ড। এগুলো হলো ধীরে ধীরে বৃদ্ধি পায়, এগুলোকে বলা হয় আপওয়ার্ড ট্রেন্ড। আর the sales of a commodity may decrease over a period of time because of better product coming to the market. মনে করেন একটা ভালো প্রোডাক্ট যদি, বেটার প্রোডাক্ট যদি মানে মার্কেটে আসে, তখন কি হয়, অপেক্ষাকৃত অল্প মানে লো কোয়ালিটির প্রোডাক্ট গুলোর চাহিদা তখন ধীরে ধীরে কমে যায়। যদি একটা ভালো জিনিস আসে, মনে করেন নর্মাল মোবাইলই তো, যত মানে মানে ধীরে 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 যত আপডেট হচ্ছে এক একটা মোবাইল কোম্পানি, তত আমরা কি করতেছি, তত ভালোর দিকেই কিন্তু আমরা যাচ্ছি। আর আগের দিনে নোকিয়া ফোনের কিন্তু অনেক, নোকিয়া বাটনওয়ালা যেই ফোনগুলা, সেগুলোর কিন্তু অনেক চাহিদা ছিল তখন। কিন্তু এখন বলতে গেলে বাজারে ওইগুলোর কোনো চাহিদাই নাই। তার মানে কি, ধীরে ধীরে এগুলো ডিক্রিজ হয়ে গেছে, কারণ নতুন নতুন সেট আসছে, নতুন নতুন ভাবে আপডেট হচ্ছে। তাতে কি হয়, আগের কমোডিটি গুলো, আগের মানে জিনিসগুলা ধীরে ধীরে মার্কেট থেকে হয়ে যাচ্ছে, তাদের বিক্রিগুলো একেবারেই কমে যাচ্ছে। এটাকে বলা হয় ডাউনওয়ার্ড ট্রেন্ড। তো সেকুলার ট্রেন্ড জিনিস যে আমার মানে আমি লং টাইম ধরে আমি এগুলো দেখতে হবে, একদিনের মধ্যেই কিন্তু ডিমান্ড কমে যায় না, আমার 5 বছর 10 বছর 20 বছর ধরে ওয়েট করতে হয় এই ট্রেন্ড গুলো দেখার জন্য, যে ধীরে ধীরে কি হারে কমতেছে, কি হারে বৃদ্ধি পাচ্ছে। এরপরে আসি যেটা বললাম, সিজনাল ভেরিয়েশন। তো সিজনাল ভেরিয়েশনটা খুবই ইজি জিনিস। সিজনাল ভেরিয়েশন প্রতি 1 বছরের মধ্যেই ঘটে। সেটা হচ্ছে ওই সিজনটা যখন আসবে, মানে একটা সিজন যখন আসে, সিজন মানে কি, মনে করেন যে শীতকাল আসলো, তো শীতকালে আমরা কি করি, আমরা গরম কাপড় বেশি কিনি। তাহলে দেখেন প্রত্যেক বছরই যখন শীতকাল আসতেছে, তখনই কিন্তু আমরা গরম কাপড় বেশি কিনতেছি, আইসক্রিম কম খাচ্ছি। তারপরে মানে শীতের দিনে যেই ঘটনাগুলো ঘটে। আবার মনে করেন গরম আসলে তখন আইসক্রিম খাওয়ার পরিমাণ বেড়ে যাচ্ছে, গরম কাপড় মানে তখন পাতলা কাপড় কেনার পরিমাণ বৃদ্ধি পাচ্ছে। আবার সিজনাল ভেরিয়েশনটা মেইনলি দেখা যায় কখন, ধরেন ঈদ বা পূজা, ঈদ আসলো যখন, মনে করেন ঈদ আসতেছে বছরের একটা টাইমে, সেই টাইমে কি হচ্ছে, কেনাকাটার পরিমাণ মানে কাপড় চোপড় কেনাকাটার পরিমাণ প্রচুর বৃদ্ধি পাচ্ছে। আবার পূজা আসতেছে একটা টাইমে, ওই টাইমটাই কাপড় চোপড় কেনার পরিমাণ প্রচুর বেড়ে যাচ্ছে অন্য টাইমের তুলনায়। তার মানে সিজনাল ভ্যারিয়েশনটা কি, ওই সিজনটা আসলে যে ভ্যারিয়েশনটা ঘটে। আমার কথা কি শোনা যায়? জি ম্যাম, বুঝতে পারছি, শুনতে পাচ্ছি। ওকে,
ঠিক আছে, না আমি ভাবলাম কারেন্ট চলে গেল নাকি। না ম্যাম ঠিক আছে। হয়েছে তো, ওকে আচ্ছা। তো ওইটাই এখানে বলেছে যে seasonal variation are short term fluctuation in a time series which occur periodically in a year. প্রতি বছরে ওই টাইমটা আসলেই এই জিনিসটা ঘটে। দিস কন্টিনিউস টু রিপিট ইয়ার আফটার রিপার্ট, মানে প্রতি বছরই এটা কন্টিনিউ মানে রিপিটেড হয়। প্রতি বছরই একবার করে শীত আসতেছে, শীত আসলে এই জিনিসগুলো ঘটে। শীত, তারপরে মনে করেন ক্রিসমাস ডে আসতেছে, ক্রিসমাস ডেতে খ্রিস্টানরা কি করে, ওদের ওই সময় গিফট দেয়, একে ওকে গিফট দেয়, কেনাকাটার পরিমাণ বেড়ে যায়। আবার এই যে কি বলে হ্যাপি নিউ ইয়ার আসলো, তাতে কি হলো, মানুষের যে পরিবর্তনটা, এই টাইমে মানুষ বোমাবাজি বেশি ফুটাচ্ছে, তারপরে রাতের বেলায় পিকনিক করতেছে, এই যে ভ্যারিয়েশনটা আসতেছে, এইটাকেই বলা হয় মেইনলি সিজনাল ভ্যারিয়েশন। ওগুলাই বলছে এখানে যে মেজর ফ্যাক্টরস দ্যাট আর ওয়েদার কন্ডিশনস অ্যান্ড কাস্টমস অফ পিপল, মানে ওয়েদার কন্ডিশনের সাথে সাথে যে পিপলের মানে মানুষের মধ্যে যে কাস্টমগুলোর চেঞ্জ দেখা যায়, সেটাই হচ্ছে সিজনাল ভ্যারিয়েশন। যেমন মোর উলেন ক্লোথস আর সোল্ড ইন উইন্টার দ্যান ইন দ্য সিজন অফ সামার, সামারের চাইতে উইন্টারে বেশি গরম কাপড় বিক্রি হয়। আবার ইচ ইয়ার মোর আইসক্রিমস আর সোল্ড ইন সামার অ্যান্ড very little in winter season. আবার বলছে কি the sale in the departmental store are more during festive season that in the normal day. নর্মাল ডে চাইতে একটা ফেস্টিভ সিজন যখন আসে তখন আমরা গিফট দেই বা কেনাকাটা বেশি করি, একজনকে উপহার দেই, ঈদের টাইম হলে যেরকম, এটার কথাই বলছে এখানে। এটা গেল সিজনাল ভ্যারিয়েশন। এরপরে আছে দেখেন সাইক্লিক্যাল ভ্যারিয়েশন। সাইক্লিক্যাল ভ্যারিয়েশনটা কেমন? সাইক্লিক্যাল ভ্যারিয়েশনটা মানে সাইকেল যেরকম চাকা ঘুরে আপস অ্যান্ড ডাউন আপস অ্যান্ড ডাউন আপস অ্যান্ড ডাউন করতেছে। তো এটা মেইনলি হয় একটা বিজনেসের ক্ষেত্রেই হয়, যে ধরেন আমি একটা বিজনেস শুরু করলাম, তো ফার্স্টেই তো আমি একবারে মানে পিকে চলে যেতে পারবো না, একেবারে আমার প্রসপারিটি লেভেলে আমি চলে যেতে পারবো না, যে আমার বিজনেসটা আমি শুরু করেই একদম লাভ লাখপতি কোটিপতি হয়ে গেলাম, সেটা কিন্তু হয় না। কি হয়, আমি তখন প্রথমে শুরুতে যখন থাকে তখন আমি একদম নিচের দিকে থাকি, ধীরে 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 আমি উপরের দিকে উঠতে থাকি, উঠতে 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 দেখা যায় আমি কয়েক বছরের মধ্যে অনেক ভালো আমার বিজনেসটা চালু হয়ে গেছে, আমার বিজনেসে অনেক ভালো প্রফিট পাচ্ছি, ইনকাম ভালো হচ্ছে, সবকিছু হচ্ছে। হতে 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 এইভাবে চলতে 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 কোনো একটা টাইমে গিয়ে দেখা যায় ওই প্রোডাক্টের ডিমান্ডটা একটু কমে গেল, বাজারে নতুন একটা প্রোডাক্ট আসলো, তখন কি হয় আমার বিজনেসটা ধীরে ধীরে আবার নিচের দিকে রেসিশন, মানে ধীরে ধীরে উপর থেকে নিচের দিকে নামতে থাকে, নামতে 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 যদি এমন হয় আমি বিজনেসে ফুল লস হয়ে আমি একদম আমার অবস্থা খারাপ, সেই পর্যায়টাকে বলা হয় একদম ডিপ্রেশন, আমি ডিপ্রেশনে চলে গেছি। ডিপ্রেশন থেকে দেন আমি যদি আবার রিকভারি করতে পারি, রিকভারি করলে কি হয়, আমি ধীরে ধীরে আবার উপরের দিকে উঠতেছি, উঠতে 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 আবার সেই পিকে চলে গেলাম, পিকে পৌঁছে গেলাম, প্রসপারিটি লেভেলে চলে গেলাম। এই যে চারটা ধাপ এই যে এখানেই আছে দেখেন, a business cycle is showing this oscillatory movement. Oscillatory মানে হলো ups and down, ups and down. Oscillatory movement has to pass through four phase. একটাকে বলা হয় প্রসপারিটি, একটাকে বলা হয় রেসিশন, একটাকে বলা হয় ডিপ্রেশন, আর একটাকে বলা হয় রিকভারি। আপনারা এখানে এই চিত্রের মধ্যে যে পিক, রেসিশন, থ্রো এইসব দেওয়া আছে, এইগুলো বাদ দিয়ে এইখানে যে লেখা আছে প্রসপারিটি, এই পিকের জায়গায় লিখবেন প্রসপারিটি, এই রেসিশনের জায়গায় রেসিশন, আর একদম নিচে তলানিতে লিখবেন যে ডিপ্রেশন, দেন এটা রিকভারি আছে, এটা ঠিক আছে, রিকভারি, দেন এই পিকের আবার একটু বলেন ম্যাম। এই যে এই মানে পিকচার দেখা যাচ্ছে না একটা ছবি, এই ছবিতে পিক লেখা আছে যেখানে, এখানে লিখবেন প্রসপারিটি, এই যে প্রসপারিটি, আর রেসিশন, রেসিশন ঠিক আছে উপর থেকে নিচে আসতেছে, তারপরে যেখানে থ্রো লেখা, এই থ্রোটা বাদ দিয়ে, এই ওয়ার্ডটা আমার কাছে মানে মনে হয়নি, দেন এই ওয়ার্ডটা বাদ দিয়ে এখানে লিখবেন এই যেখানে আছে ডিপ্রেশন, ডিপ্রেশন একদম তলানিতে চলে গেলে তখন বলে ডিপ্রেশন, দেন রিকভারি, এই যে রিকভারি আছে, রিকভারি থেকে আবার পিক, যখন এই পিকে লিখবেন প্রসপারিটি।
ফার্স্টে মানে ইরেগুলার ভ্যারিয়েশনের মধ্যে। এখন ইরেগুলার ভ্যারিয়েশনটা কেমন? ইরেগুলার ভ্যারিয়েশনটা নর্মালি বলা হয়, ধরেন যে একটা বিজনেস আমি চালু করলাম, হুট করে একটা মানে এই যে করোনা চলে আসলো, এই করোনাটা আসার আগে আমরা কি কেউ কোনোদিন ভাবছিলাম? মনে করেন কত মানুষই তো পাশ করে বের হয়ে ভাবছিল একটা চাকরি পাবো, চাকরি পায় নাই। কত মানুষ নতুন চাকরি পাইছে, মনে করেন তার চাকরিটা চলে গেছে। কত মানুষ চাকরি করতেছে তারপরে বেতন পাচ্ছে না। এই যে এই ঘটনাগুলো ঘটতেছে, এত রকমের ভ্যারিয়েশন, চারিদিকে এত মানুষ লস লোকসান হচ্ছে, এই করোনাটাকে আমরা আগে থেকে কোনোদিন ভাবতে পারছি যে আসবে? কোনোদিন ভাবিনি, কিন্তু হুট করে দুনিয়ায় মানে সারা পৃথিবীতে এটা ছড়াই গেল। সেরকম মনে করেন একটা ফ্লাড হইতে পারে, বিশাল আকারের বন্যা হইতে পারে, হঠাৎ করে আর্থকোয়েক হয়ে একটা বিল্ডিং ধসে পড়তে পারে, হঠাৎ করে যুদ্ধ বেঁধে যেতে পারে, ওয়ার্স হতে পারে, ফেমাইন্স হতে পারে, একটা দুর্ভিক্ষ হতে পারে। মানে কি এই ঘটনাগুলো আগে থেকে যে হবে আমরা কেউ জানি না। এই টাইপসের মানে এই যে এই ঘটনাগুলোর কারণে যে ভ্যারিয়েশন গুলো ঘটে, আমার বিজনেসে হোক, আমার পড়ালেখায় হোক, যেখানেই হোক না কেন, যেই ভ্যারিয়েশন গুলো আমার ঘটতেছে, যেটা কিনা মানে টোটালি কোনো মানে হঠাৎ করে একটা কারণে, আগে থেকে কোনো বলা নেই কওয়া নেই, একটা ঘটনা ঘটে যাচ্ছে, সেটাকেই বলা হয় নর্মালি ইরেগুলার ভ্যারিয়েশন। এটা পড়ি দেখেন, irregular variations are fluctuations in time series that are short in duration, erratic in nature and follow no regularity in the occurrence pattern। মানে এগুলো ঘটার কোনো রেগুলারিটি নাই, মানে হুট করে ঘটে যায়। আবার এগুলোর ডিউরেশনও খুব বেশি দিন থাকে না, শর্ট ডিউরেশন থাকে, কিন্তু আমাদের অনেক ক্ষতি করে যায়। These variations are also referred to as residual variation. Irregular variation কে residual variation ও বলা হয়। Since by definition they represent what is left out in the time series after trend, cyclical, seasonal, মানে এই যে ট্রেন্ড ঘটনাগুলো ঘটতেছে, তারপর সাইক্লিক্যাল মুভমেন্ট হচ্ছে, সিজনাল ভ্যারিয়েশন গুলো হচ্ছে, এগুলোর থেকে ইরেগুলার ভ্যারিয়েশনটা সম্পূর্ণ আলাদা। Irregular fluctuation results due to the occurrence of unforeseen event, মানে যেটা কিনা আমরা জানি না, বুঝতেই পারি না এই ঘটনাটা ঘটে যাবে, আনফোরসিন ইভেন্টের কারণে এই ঘটনাগুলো ঘটে যায়। এই গেল আমার টাইম সিরিজ অ্যানালাইসিস কাকে বলে, টাইম সিরিজ অ্যানালাইসিসের চারটা কম্পোনেন্ট নিয়ে আলোচনা করলাম। এরপরে আছে কিছু মেজারমেন্ট অফ সেকুলার ট্রেন্ড। সেকুলার ট্রেন্ডটা নিয়ে যেহেতু আমরা বেশি বললাম না ফার্স্টে, যে সেকুলার ট্রেন্ডটা নিয়েই আমরা বেশি অ্যানালাইসিস করা হয়, মানে কিভাবে সেকুলার ট্রেন্ডটাকে মেজার করা হয়, অন্যান্য সাইক্লিক্যাল মেজারমেন্ট কিভাবে করা হয়, সিজনাল ভেরিয়েশন কিভাবে করা হয়, ইরেগুলার ভেরিয়েশন কিভাবে করা হয়, সবকিছুরই মেজারমেন্ট আছে। তবে আমরা মেইনলি পড়বো সেকুলার ট্রেন্ডটা কিভাবে মেজার করা হয়। তো এক মিনিট, আচ্ছা ওকে, সেটা আমরা একটু দেখি যে সেকুলার ট্রেন্ডটাকে আমরা কি কি উপায়ে মেজার করতে পারি। এখানে 4 রকম নিয়ম আছে, 4 রকম মেথড আছে আর কি। ফার্স্টে আছে ফ্রি হ্যান্ড কার্ভ মেথড, তারপরে আছে সেমি অ্যাভারেজ মেথড, তারপরে আছে মুভিং অ্যাভারেজ মেথড, তারপরে আছে লিস্ট স্কয়ার মেথড। তো আমরা আজকে পড়বো ফ্রি হ্যান্ড কার্ভ মেথড এবং সেমি অ্যাভারেজ মেথড। এই দুইটা মেথড পড়লে আজকে আমাদের শেষ। তো আমরা সেকুলার ট্রেন্ড মনে করেন যে বিভিন্ন টাইমে যেভাবে টাইম সিরিজ ডেটা আমরা কালেক্ট করি, ডেটা রিডিং গুলা নেই, যে ধরেন একটা এক্সাম্পল দেই, আগে এক্সাম্পল দিলেই বুঝতে পারবেন। ধরেন এখানে এক্সাম্পলে দেওয়া আছে ড্র এ ফ্রি হ্যান্ড কার্ভ অন দ্য বেসিস অফ দ্য ফলোয়িং ডেটা। এই ডেটাগুলোর ভিত্তিতে আমাকে কি করতে হবে, একটা ফ্রি হ্যান্ড কার্ভ আঁকতে হবে। তো এখানে দেওয়া আছে ইয়ার 1989-90 থেকে শুরু করে 1996 সালে প্রত্যেক বছরে আমার প্রফিট কত $1000 সেটা এখানে দেওয়া আছে। এই যে এখানে 3টা শূন্য, মানে 148-এর পরে 3টা শূন্য আছে, 149-এর পরে 3টা শূন্য আছে। মানে আমি মনে করেন একটা বিজনেস শুরু করেছি, বিজনেসটা শুরু করেছি 1989 সালে, এবং প্রতি বছরে আমার প্রফিট কত $1000 সেটা এখানে দেওয়া আছে। তো আমি ফ্রি হ্যান্ড কার্ভ যেহেতু আঁকবো,
আমি মনে করেন একটা গ্রাফ কিচ্ছু লাগবে না আপনাদের, খালি একটা এক্স অক্ষ ওয়াই অক্ষ দিবেন, এক্স অক্ষ বরাবর ইয়ার গুলো বসাবেন, ওয়াই অক্ষ বরাবর প্রফিট গুলো বসাবেন, দেন এক একটা ইয়ারে প্রফিট কেমন হয়েছে বিন্দুগুলো দিবেন, বিন্দুগুলো দেওয়ার পর সেই বিন্দুগুলোকে যোগ করে দিবেন। যোগ করে দেওয়ার পরে আপনি জাস্ট ওই রেখাটা দেখে, মানে যে রেখাটা হবে আর কি, সরল রেখা হোক বা যেরকমই একটা রেখা হোক, ফ্রি হ্যান্ড কার্ভটা দেখে আপনাদের বলতে হবে যে 1989 থেকে 96 সাল পর্যন্ত আমার বিজনেসের প্রফিটটা ধীরে ধীরে ইনক্রিজ করেছে নাকি ডিক্রিজ করেছে। জাস্ট এইটাই কমেন্ট করতে হবে শেষে, যে 1989 থেকে 96 সাল পর্যন্ত আমার প্রফিটটা বৃদ্ধি পেয়েছে, এটুকু লিখতে হবে আর কি লাস্টে। তো ডেটা দেখে কি মনে হয় বৃদ্ধি পাচ্ছে? এইখানে যে জি ম্যাম, এইখানে যে ডেটাটা আছে তো এইখানে তো বৃদ্ধি পাইছে, তো এটা তো সরল রেখা বরাবরই যাবে, কারণ এখানে তো আমি কোনো রকম মানে একবার কমছে এরকম কোনো রেকর্ড এখানে নাই, তাহলে তো এটা সরল রেখা বরাবর চলবে। হ্যাঁ হ্যাঁ, মানে আমি খালি জাস্ট বলবো ইনক্রিজ করেছে নাকি ডিক্রিজ করেছে, এটাই দেখাবো। ওই আপস এন্ড ডাউন এখানে ডিক্রিজ ইনক্রিজ করেছে। ম্যাম 91 থেকে 92 তে তো আবার একটু কমছে ম্যাম, তাহলে তো সরল রেখা হবে না ম্যাম। সরল রেখা অবশ্যই হবে না, সরল রেখা হবে না, কিন্তু আমার কার্ভটা কেমন ধীরে ধীরে উপরের দিকে যাচ্ছে কিনা সেটা আমি দেখব। জি ম্যাম, হ্যাঁ ফিনিশিং এর প্রথম এইখানে উপরের দিকে আছে, কিন্তু মাঝে আপস এন্ড ডাউন আছে, মাঝে একটু আপস এন্ড ডাউন আছে, তবু সেটা কিন্তু খুবই ক্ষুদ্র। দেখো 49.5 আর এখানে আছে 49, তার মানে কি 0.5, মানে কি খুবই অল্প আর কি। আবার এখানে আছে 150.5, তারপরে আছে 150.2, মানে ওইটার পরিমাণে কিন্তু খুবই কম। তারপরে ওভারঅলি কি বলতেছি, আমার ওভারঅল একটা কমেন্ট করতে হবে। ওভারঅলি বলতে পারি যে আমার প্রফিটটা ধীরে ধীরে ইনক্রিজ করেছে, তাই না? জি ম্যাম, আমাদের যদি এরকম একটা মানে গ্রাফও দেওয়া থাকে তারপরে আমরা বলতে পারবো, যদি মানে ডেটা নাও দেওয়া থাকে তারপরে বলতে পারবো যে এটা আসলে হ্যাঁ মেইনলি গ্রাফ দেখে আমাদের বলতে হবে যে আমার বিজনেস ম্যাথমেটিক্যাল সিস্টেম। হ্যাঁ ওইটাই, যে ধীরে ধীরে বাড়তেছে আর কি। এই যে সবুজ কালারের যে রেখাটা দেখা যাচ্ছে এটা হচ্ছে অ্যাকচুয়াল ডেটা। তো অ্যাকচুয়াল ডেটাটা দেখে আমাকে মেইনলি বলতে হবে যে আমার ট্রেন্ডটা কোন দিকে, উপরের দিকে না নিচের দিকে, সেটা আমাকে এই যে ট্রেন্ড লাইন ডট 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 দিয়ে কিন্তু বুঝাইছে যে ধীরে ধীরে উপরের দিকেই যাচ্ছে। তারপরে আমি একটা কমেন্টে লিখবো যে হ্যাঁ আমার বিজনেসটা বা আপনার বিজনেসটা ধীরে ধীরে ভালোর দিকেই যাচ্ছে। মেইনলি টাইম সিরিজ অ্যানালাইসিস যারা করে, টাইম সিরিজ অ্যানালিস্ট যারা, তারা কিন্তু এই কাজগুলাই করে, যে হ্যাঁ একজন বিজনেস করতেছে, সে গিয়ে তার হাতে বলবে যে আমার ডেটাগুলো দেখি একটু বলেন যে ভবিষ্যতে আমার কি হতে পারে, যে 1996 সাল পর্যন্ত তো আমার প্রফিট বাড়তেছে মানে ইনক্রিজই করতেছে, তাহলে 1997 সালে আমার কি হতে পারে। তো সে এই যে ডেটা দেখে বলবে যে দেখেন প্রথমে ছিল কত, 1994 ছিল 152.2, তারপর হয়েছে 153.7, তারপর হয়েছে 153। এখন খুব ভালো করে দেখেন 95 সালের থেকে কিন্তু 96 সালে একটু কি করছে, ডিক্রিজ করছে না, আমার প্রফিটটা কিন্তু একটু ডিক্রিজ হয়েছে। এখন 97 সালে যে কি হবে এটা কিন্তু আমি বুঝতে পারতেছি না, যেহেতু ঠিক আগের বছরেই আমার একটু বেশি ছিল, পরের বছরে কি হয়েছে একটু কমছে। এমনও তো হইতে পারে 97 সালে 152 হয়ে যেতে পারে, আবার এমনও হইতে পারে যেহেতু ওভারঅলি বাড়তেছে, সো আমি সেই হিসেবে ধরতে পারি যে যেই হারে উপরের দিকে যাচ্ছে আমি সেই হারে আমি লাইনটা আর একটু উপরের দিকে বাড়িয়ে দিলাম। এইভাবে করে কিন্তু আমাদের পরীক্ষায় আসতো আর কি, এরকম ডেটা দেওয়া থাকতো 1 2 3 4 5 6 7 8 বছরের ডেটা দেওয়া আছে, নবম বছরে কি হতে পারে ফোরকাস্ট করো। তো সেই অনুযায়ী আমরা একটা ফোরকাস্ট করতাম। কিভাবে করতাম, এই যে একটা ডট 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 যে ট্রেন্ড লাইনটা দেখতে পাচ্ছেন না, এই ট্রেন্ড লাইনটাকে আমরা জাস্ট উপরের দিকে একটু বাড়ায় দিতাম, তাহলেই তো বোঝা যেত যে এটা মনে করেন ওভারঅলি বলতেছি যে আর একটু বাড়বে আর কি। এইভাবে করে আমরা একটা ফোরকাস্ট, এই ডেটা থেকে তো আমরা একটা জিনিস বুঝতে পারতেছি, যখন আবার একটু ডাউন হয় তারপরে আবার মানে প্রিভিয়াস একটাতে ডাউন হয়েছিল কিন্তু তারপরে আবার কিন্তু বাড়ছে, তারপরে কিন্তু আবার বাড়ছে, সেই হিসেবে কিন্তু বলতেই পারি হ্যাঁ যেহেতু এটা ডাউন করছে বাড়বে, ডাউন করছে তো সেই হিসেবে বাড়বে। বা হ্যাঁ ডাউন গুলো কি জন্য করছে সেগুলো আইডেন্টিফাই করে আমি সেগুলো রিকভার করার চেষ্টা করতেছি, যে সেগুলো যেন আর না হয়। সেটাই এইভাবে করে আর কি টাইম সিরিজ যারা অ্যানালিস্ট করে, অ্যানালাইসিস করে,
তারা ভবিষ্যতে কি ঘটনা ঘটতে পারে বলে। আবার অনেক সময় এমন হয় না, ফোরকাস্ট করছে ঠিকই, কিন্তু আবহাওয়াবিদরা বলে না কালকে ভূমিকম্প হবে, দেখা যায় কালকে হয় না, পরশুদিন বা তার পরের দিন হয়। এরকম হয় না যে কালকে আসতেছে, ঠিক ঠিক সেই দিন কিন্তু হয় না, তার পরের দিন হয়। বা বলে যে বাংলাদেশে এরকম আঘাত আনবে, কিন্তু দেখা যায় বাংলাদেশের পাশের দেশ দিয়ে চলে যায়, বাংলাদেশে আর আল্লাহর অসুবিধা হয় না। মানে এই টাইপসের আর কি কাহিনী। মানে একটা দেওয়া দরকার, মানে ফরকাস্টটা দেওয়া দরকার, মানে ফরকাস্টটা করে দিলে কি হয়, আমি অন্তত সতর্ক তো থাকলো মানুষ, তাই না? ধরেন যে একটু সতর্ক হয়ে থাকলো যে এই ঘটনাটা ঘটতে পারে, এই ঘূর্ণিঝড় আসতেছে, যাদের ঘর বা কাঁচা ঘর তারা একটু ভালো ইয়েতে চলে আসে, আশ্রয় কেন্দ্রে চলে আসে, যাদের একটু ক্ষয়ক্ষতিটা কম হয় আর কি। এইসব কারণে টাইম সিরিজ মানে ফোরকাস্ট গুলো হয়। এই হলো গিয়ে ফ্রি হ্যান্ড কার্ভ মেথডে আমার ট্রেন্ড লাইনটা কেমন সেটা আমি দেখবো। আর একটা এখন এর আবার কিছু অ্যাডভান্টেজ আছে, কিছু ডিসঅ্যাডভান্টেজ আছে। তো এর অ্যাডভান্টেজটা কি, এটা খুবই সহজ, তাই না? একদম এক্স অক্ষ বরাবর ওয়াই অক্ষ বরাবর বসালাম, হয়ে গেল, শেষ। এটা হলো এর অ্যাডভান্টেজ। আর ডিসঅ্যাডভান্টেজটা হচ্ছে, এটা মনে করেন যে আমি যেহেতু ফ্রি হ্যান্ড কার্ভে আঁকতেছি, তো আমার আঁকা একরকম হবে, আপনার আঁকা একরকম হবে, আপনাদের মধ্যে আরেকজনের আঁকা আরেক রকম হবে। তাহলে এক একজনের আঁকা এক এক রকম যদি হয়, তখন কি হয়, আমার ট্রেন্ড লাইনটা একটু ছোট বড় হতে পারে, তাই না? মনে করেন কমেন্ট, আমি এক রকমের কমেন্ট করলাম, আপনি আরেক রকমের কমেন্ট করতে পারেন, আরেকজন আরেক রকমের কমেন্ট করতে পারে। তো এক একজন এক এক ভাবে কমেন্ট করলো বা এক একজন এক এক ভাবে মতামত দিল, তাহলে কি হলো, একটা বিতর্কের সৃষ্টি হয়, তাই না? তো এইটা হচ্ছে এটা। এইখানে যদি আমি দিলাম যে লাস্ট ইয়ারে প্রফিটটা বাড়বে, কিন্তু আরেকজন দিলে যে না ডিক্রিজ করবে, তারটা ভুল হবে না, তারটা ভুল হবে না, তাহলে কি আরেকজনটা ভুল হবে না, কারোটাই এখানে ভুল হবে না, সবারটাই স্ট্যাটিস্টিক্স এর ভাষায় কেউই ভুল না, মানে সবকিছুর মধ্যে থাকতে পারে। দুইটা তো দেওয়া যাবে না, আমি একাই যদি এরকম দেই যে কমতেও পারে বা বাড়তেও পারে, এরকম তো অবশ্যই একটাই দিতে হবে। হ্যাঁ, আপনাকে অবশ্যই একটা ডিসিশনই দিতে হবে। আপনি ম্যাম কিন্তু আইডিয়াল কোনটা ম্যাম, মানে কিভাবে আসলে এটা মেজার করা হয়? এটা হচ্ছে এই যে ট্রেন্ড লাইন ডট 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 যেই সোজাসুজি গেছে 96 পরে 97 এই সোজাই যাবে, 97 98 99, মানে নরমালি ট্রেন্ড লাইন যেহেতু এই ডট ডট যেহেতু উপরের দিকে যাচ্ছে, এই রেখাটা বরাবরই উপরের দিকে যাবে। এটাই মেইনলি হচ্ছে আমরা এইটাই দেখি আমরা, ঠিক আছে? এইটা দেখেই আমরা ডিসিশন দেই। জি ম্যাম, বুঝতে পারছি। এই তো অবস্থা, এই গেল ডিসঅ্যাডভান্টেজ অ্যাডভান্টেজ। দেন আছে সেমি অ্যাভারেজ মেথড, এটা নেক্সট দিন করাবো, এই চ্যাপ্টার বেশি বড় না, নেক্সট দিন শেষ হয়ে যাবে। দেন আছে ফোরকাস্টিং শেষ হয়ে যাবে, শেষ। ঠিক আছে, তাহলে আজকে পর্যন্ত। ঠিক আছে, আজকে ম্যাম ক্লাসটা এই পর্যন্তই। ম্যাম দাঁড়ান এক মিনিট, বলেন। ম্যাম এইটা তো তাহলে এমন হয়েছে, আপনি তো নিজে বলছেনই, তারপর আমি বলি, মানে আমরা 40 জন, যদি আমাদের 40 জনকে যদি আপনি সেম জিনিসটা করতে দেন, তো 40 জনের এটা 40 রকমও হতে পারে। হতে পারে, তো তখন এটা একটা প্রবলেম না, এটা তো একটা ডিসঅ্যাডভান্টেজ, তাই না? মানে আমার এমন একটা অ্যান্সার আসবে যেটা কিনা সবার সেম আসবে, তাহলে সেটাই না আমি বলবো যে এটা একটা পারফেক্ট অ্যান্সার। আর আমি 40 জন 40 রকম মতামত দেয়, তখন আমার কোন মতামতটা আমি সঠিক বলে মনে করব, এটা আমার কাছে একটা ইয়ে হয়ে যাচ্ছে না, কঠিন হয়ে যাচ্ছে। জি ম্যাম ম্যাম, তাহলে এই টার্মটার আসলে লক্ষ্যটা কি ম্যাম? এই প্রত্যেকটা টার্মের তো একটা লক্ষ্য থাকে, এই টার্মের আসলে লক্ষ্য কি? এই টার্মটার লক্ষ্যটা কি আমার, মানে আমি ওই যে ফার্স্টেই বলেছি যে ডিক্রিজ করতেছে নাকি ইনক্রিজ করতেছে, এইটাই মেইনলি আমার দেখা। তো ধরেন যে বিজ্ঞানীরা একদম প্রথমে কোনো রকম কোনো মেথড মনে করেন আবিষ্কার করে নাই, সেই সময় ফ্রি হ্যান্ড কার্ভ একদম হাত দিয়ে একে একটা মেথড মানে তারা আবিষ্কার করছে। তারপরে যখন দেখছে যে হাত দিয়ে এরকম আঁকলে তো অনেক রকম প্রবলেম হয়, তখন সেমি অ্যাভারেজ মেথডের আবিষ্কার করছে। তারপরে সেমি অ্যাভারেজ মেথডের আবার কিছু ডিসঅ্যাডভান্টেজ আছে, তখন আবার কি করছে, মুভিং অ্যাভারেজ মেথডের আবিষ্কার করছে। মানে মানুষ কি ধীরে ধীরে উন্নতির দিকে আসে না, ধীরে ধীরে প্রবলেমের ফেস করে বলেই আরেকটা মেথডের অ্যাপ্লাই করে। তারপরে কি হয়েছে, মুভিং অ্যাভারেজেরও আবার কিছু ডিসঅ্যাডভান্টেজ আছে, তখন আবার লিস্ট স্কোয়ার মেথড অ্যাপ্লাই করছে। মানে এইভাবে করে করে মানে দেখছে যে সবচেয়ে কারেক্ট একদম পারফেক্টলি কি হতে পারে, কোন মেথডে আমি এই ভ্যারিয়েশনটা ভালোভাবে বুঝতে পারি, এগুলো নিয়ে আর কি তারা
ইয়ে করছে আর কি। এই তো মানে অ্যাপ্রোপ্রিয়েট লিস্ট স্কোয়ার মেথডটাই। সরি বলেন ম্যাম লাস্টে যেটা লিস্ট স্কয়ার মেথড আছে ওইটাই বেশি অ্যাপ্রোপ্রিয়েট মনে হয় তাহলে। হ্যাঁ লিস্ট স্কয়ার মেথডটা বেশি অ্যাপ্রোপ্রিয়েট। হ্যাঁ ওইটা একদম পারফেক্ট বলা হয় আর কি। ওইটাও কিন্তু একটা সরল রেখায় দেখায়। যাই হোক সবকিছু মিলে আসলে সবসময় যে সরল রেখায় আসলে যায়ও না, সবকিছু সরল রেখায় থাকাও কিন্তু একটা প্রবলেম, কারণ সবকিছু তো সরল রেখায় চলে। এই লিস্ট স্কয়ার মেথডটা তো মনে হয় আমাদের মানে সরলরেখাতে কতটুকু দূরত্ব অবস্থান করছে এটা। ম্যাম আর একটা বিষয় হচ্ছে কি ম্যাম, মানে বিজনেসের যে বিষয় এখানে ম্যাম, যে আমরা যদি স্ট্যাটিস্টিক্স এর বাইরে থেকে একটু চিন্তা করি, যে গত বছর আমার দেখা গেছে 2 টাকা লাভ হয়েছে, সামনের বছর আমার 1 টাকা লাভ হয়েছে, লাভ হয়েছে ঠিক আছে, কিন্তু পারিপার্শ্বিক যে হিসেবে লাভটা আমার হওয়ার কথা, প্রত্যেকটা জিনিসের দাম যেভাবে বাড়ছে সেই তুলনামূলক আমার লাভটা আসলে লাভ হয়েছে না ক্ষতি হয়েছে? মানে গত বছরের তুলনায় এই বছর কম হয়েছে আর কি, লাভটা কম হয়েছে। জি ম্যাম। এই ক্লাসটা কি রেকর্ড করা হচ্ছে মানে আরিয়ান? জি ম্যাম। ওকে, আমার সবগুলো ক্লাস তো রেকর্ড করে রাখতেছেন তাই না? জি ম্যাম। ওকে, কেউ যদি না করতে পারে জানি সো তারা দেখে নিতে পারবে, ঠিক আছে? জি ম্যাম। জি ম্যাম, সমস্যা নাই, সব ক্লাসে রেকর্ড করা হয় আমাদের ব্যাচ থেকে। আচ্ছা থ্যাংক ইউ ম্যাম। হ্যাপি নিউ ইয়ার ম্যাম, ভালো থাকবেন ম্যাম। হ্যাঁ হ্যাপি নিউ ইয়ার, নতুন বছর ভালো কাটুক সেটাই দোয়া করি, আল্লাহ যেন আমাদের উপর রহম করে। এই আপনার জন্য অনেক অনেক শুভকামনা রইল। ম্যাম আমাদের ফাইনালের জন্য দোয়া করবেন ম্যাম। হ্যাঁ অবশ্যই, ফাইনাল আপনাদের ভালো হবে ইনশাআল্লাহ, ভালো হবে। আপনি একটু সাহস দিয়ে রাখেন। না অবশ্যই, আমি তো সবসময় আপনাদের সাহস দেই। জি ম্যাম, অবশ্যই। এইটাই আর কি।